আগামীকাল ভোরে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা। ঠিক বাংলাদেশ সময় ভোর 5:30টায় ম্যাচটা শুরু হবে ভেনেজুয়েলার এগেনস্টে। লিওনেল মেসি সহ প্রায় টিমের সবাই দলের সাথে ইতিমধ্যে অ্যাড হয়ে গেছেন। যদিও আর্জেন্টিনা একটা ট্রেনিং সেশন কমপ্লিট করে ফেলছে এবং আজকেও একটা ট্রেনিং সেশন কমপ্লিট করছে। সবাইকে অনেক বেশি পরিমাণ ফুরফুরে অবস্থায় দেখা যাইতেছে, দেখেই ভালো লাগতেছে। তবে একই সাথে একটা খারাপ লাগার খবর হইতেছে যে লিওনেল মেসিকে নিয়ে অনেক ধরনের ধোঁয়াশা কিংবা অনেক ধরনের জল্পনা কল্পনার তৈরি হয়েছে যে এই ম্যাচটা, অর্থাৎ আর্জেন্টিনা নিজেদের ঘরের মাঠে ভেনেজুয়েলার এগেনস্টে ম্যাচটা খেলবে, এই ম্যাচের পরে লিওনেল মেসিকে দেখা যাবে কিনা বা তিনি আসলে কোন দিকে টার্ন নিচ্ছেন, এইটা একটা মানে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কিংবা বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদিও লিওনেল মেসিকে দেখে কোনোভাবে উদ্বিগ্ন মনে হচ্ছে না, তিনি খুবই রিল্যাক্স অবস্থায় আছেন। টিমের অন্যান্য সবাইকে ট্রেনিং গ্রাউন্ডে দেখে যতটুকু মনে হচ্ছে যে সবাই অনেক বেশি পরিমাণে এক্সাইটেড অবস্থায় আছে ম্যাচ খেলার জন্য। বিশেষ করে ইয়াং যারা আছে তারা অনেক বেশি পরিমাণ এই জায়গাতে তাদের আগ্রহের যে বিষয়টা সেটা অনেক বেশি পরিমাণ উপরের দিকে আছে। তাছাড়া প্রেস কনফারেন্সে লিওনেল স্কালোনিও কথা বলছেন, ওইখানে নিউজগুলা পড়ে কিংবা ওনার ইন্টারভিউয়ের যে উনি টকিংগুলা করছেন ওইগুলা মানে পড়ে বা দেখে যতটুকু মনে হয়েছে যে তিনি ইয়াংদেরকে নিয়ে অনেক বেশি পরিমাণ চিন্তিত বা ভাবতেছেন। অবশ্যই এটা ইতিবাচক, ভাবনাটা অবশ্যই ইতিবাচক। কারণ তারা যারা আছে, বিশেষ করে যদি এচেবেরির কথা বলি, তারপরে ওইখানে নিকো পাজের নামটা অবশ্যই আসবে, তো কার্বনির নামটাও আসবে। এই যে প্লেয়ারগুলো আছে এদেরকে কিভাবে একটু বেশি সুযোগ দেওয়া যায় কিংবা তাদেরকে কিভাবে একটু বাজিয়ে দেখা যায় তারা অফিসিয়াল মিনিটে কিংবা একটা ইন্টারন্যাশনাল একটা মানে বিশ্বকাপ বাছাই পর্বের বিশ্বকাপ বাছাই পর্বের মতো একটা ম্যাচে তারা আসলে নিজেদেরকে কিভাবে উপস্থিত করে কিংবা তাদের মেন্টালিটির প্রমাণটা তারা কিভাবে রাখে না রাখে, এই বিষয়টা মানে ম্যাচের মধ্যে দেখাটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং এইটার দিকে লিওনেল স্কালোনি যথেষ্ট পরিমাণ মনোযোগী আছেন বলে আমি মনে করতেছি, কারণ ওনার ইন্টারভিউয়ের কথাগুলো শুনে বা দেখে আহ, সেটাই মনে হচ্ছে। আর ট্রেনিং গ্রাউন্ডে সবাইকে অনেক বেশি পরিমাণ আহ, মানে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যাইতেছে। প্লেয়ারগুলা অবশ্যই অনেক দিন পরে মাঠের মধ্যে নামতে যাইতেছে, তাদের মধ্যে তো বাড়তি উত্তেজনা কাজ করবে, সেটা খুবই স্বাভাবিক একটা বিষয়। তাছাড়া আমাদের মধ্যেও একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছে যে অনেকদিন পরে টিমকে একসাথে মাঠের মধ্যে দেখা যাবে, এইটা তো অবশ্যই অন্যরকম ভালো লাগার বিষয়। তাছাড়া লিওনেল মেসিকে তো আসলে মানে দেখতেই হবে, সেটা তো মানে বলতে হয়। লিওনেল স্কালোনি ইতিমধ্যেই কনফার্ম করছেন যে লিওনেল মেসিকে স্টার্টিং ইলেভেনে রাখবেন। অবশ্যই এটা মানে মানে এটা তো স্বাভাবিক একটা বিষয়। লিওনেল মেসি যদি সুস্থ থাকেন তাহলেই মাঠের মধ্যে দেখা যাবে এখানে, আর যদি কিন্তু কোনো প্রশ্ন সামনে আসবে না। আর আমরা সবাইকে এই ট্রেনিং গ্রাউন্ডে দেখতে পারতেছি। আহ, আমরা এমিলিয়ানো মার্তিনেসকেও দেখতেছি যে সে যথেষ্ট পরিমাণ আগ্রহের সহিত প্র্যাকটিস করতেছে। অন্যান্য প্লেয়ারগুলোও অবশ্যই এখানে দলের মধ্যে আছে। তো লিওনেল স্কালোনি আসলে স্টার্টিং ইলেভেনটা কীভাবে বাছাই করেন সেটা একটা প্রশ্ন। এখানে তিনি নতুন কাউকে মানে সদিচ্ছায় জায়গা দেন কি না, এইটা যেমন একটা দেখার বিষয় হবে, ঠিক তেমনই দেখতে হবে যে আসলে সচরাচর যেই প্লেয়ারগুলা দলের মধ্যে থাকে এদের মধ্যে কে কতটুকু পরিমাণ মানে কে কে জায়গা পাইতেছে স্টার্টিংয়ে। হয়তো আমার কাছে মনে হয় যে দুই একটা চেঞ্জ আসার সম্ভাবনা বেশি। যেমন হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্তিনেজ, এই দুইজনকে আমরা খুব বেশি যে একসাথে মাঠের মধ্যে দেখি সেটা আসলে বলার সুযোগ নাই। সেক্ষেত্রে হয়তো একজনকে দেখা যাইতে পারে। এবং ফ্রন্ট লাইনে যেহেতু লিওনেল মেসি আসেন আর ধরে নিলাম হুলিয়ান আলভারেজ স্টার্ট করবে, সেক্ষেত্রে আরেকটা জায়গা ফাঁকা থেকে যায়, অর্থাৎ লেফট উইং সাইডটা। ওইখানে আসলে নিকোলাস গঞ্জালেসকে স্টার্ট করানো হয় নাকি আসলে আলমাদাকে প্রেফার করা হয়, সেইটাও একটা দেখার বিষয় হবে। আমরা অনেক সময় দেখি যে নিকোলাস গঞ্জালেসকে লিওনেল স্কালোনি প্রেফার করে থাকেন, তার যে ধারাবাহিকতা সেটার কারণেই হয়। তাছাড়া এখানে তো আসলে সিমিওনেও আছে। তো আমার কাছে মনে হয় যে লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ দুইটা থেকে একটাকে এখানে চুজ করা যায়। আর লিওনেল মেসি তো আছেন, সাথে একজনকে দিয়ে দিলে ওই জায়গার একটা মানে হুলিয়ান আলভারেজকে যদি দেওয়া হয় তাহলে পরে তাকে সাব অফ করে লাউতারো মার্তিনেজকে দেওয়া যাবে। তো দুইজনই একই পজিশনে খেলে সময়টা ভাগাভাগি করে খেলার মধ্য দিয়ে তারা তাদের জায়গার সঠিক ব্যবহারটা ঘটাতে পারবে বলে আমি মনে করতেছি। আর দুইটাকে যদি একসাথে দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যাবে যে মানে খেলতে পারবে দুইটাকে একসাথে দিয়ে দিলে একজন একদম ফলস লাইনে থাকলো আর আরেকজন একটু লেফট সাইডের দিকে হেলে থাকলো, তাহলেই মানে বিষয়টা এখানে মানে মানে এরকম হইতে পারে, আমরা আগেও দেখছি। তবে আমার কাছে মনে হয় যে দুইজন থেকে একজনকে দিয়ে
দিলে সেটা বেটার। তারপরে লেফট উইং সাইডটাতে যে কোনো একজন প্রপার একজনকে সুযোগ দেওয়াটা বেটার হবে। সেক্ষেত্রে আসলে আমরা মানে আলমাদার নামটা নিতে পারি, নিকোলাস গঞ্জালেজের নামটাও নিতে পারি, এমনকি কার্বনির নামটাও নিতে পারি, যেহেতু কার্বনি আসলে মানে কোচদের চিন্তাভাবনা ওইভাবে ঢুকতে পারছে কিনা সেইটা একটা প্রশ্ন। কারণ এভাবে তো স্টার্টিং ইলেভেনে যে কাউকে যে কোনো সময় আসলে মানে বিবেচনা করা কোনোভাবেই সম্ভব না। সম্ভাব্য একাদশের কথা বললে আসলে হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ দুইটাকে একসাথে থাকার সম্ভাবনাটা আসলে বেশি দেখা যাইতে পারে। সেক্ষেত্রে তবে আমি এটার সাথে একমত না, আমি অবশ্যই দ্বিমত প্রকাশ করতেছি যে দুইজন থেকে একজনকে দেওয়া হোক, আর লেফট সাইডটাতে যে কোনো একটা প্লেয়ারকে দেওয়া হোক, যাতে করে ও খেলার সুযোগ পাবে। আর মিডলে তো আসলে কোনোভাবেই প্রেডিক্টেবল না, কারণ মিডলটা আসলে এখানে কাকে দেয়া হয় না হয় সেটা যেমন একটা বড় প্রশ্ন, ঠিক তেমনি এখানে তো অপশনের অভাব নেই। রদ্রিগো ডেপল, লিয়ান্ড্রো পারাদেস, ম্যাকঅ্যালিস্টার, তারপরে লো চেলসো, এখানে তো সবাই আছে। তাছাড়া আলমাদাকেও আমার কাছে মনে হয় যে মিডে খেলানো যাইতে পারে, যদি তাকে একটু অ্যাটাকিং মুডে রেখে মিডলে রাখা যায়, সেক্ষেত্রে এটাও একটা প্রেফারেবল হইতে পারে। তবে কোচিং স্টাফরা কীভাবে চিন্তা করতেছেন, লিওনেল স্কালোনি কীভাবে ভাবতেছেন সেটা দেখতে হবে। আর রদ্রিগো ডেপল আমার কাছে মনে হয় যে স্টার্টিংয়ে থাকার সম্ভাবনা বেশি। লিয়ান্ড্রো পারেদেস, ম্যাকঅ্যালিস্টার, এই যে চেলসোকেও বাদ দেওয়া যাবে না। এই যে প্লেয়ারগুলো আছে তাদের মধ্যে থেকেই অবশ্যই মানে চুজ করতে হবে। এচেবেরি কিংবা নিকোপাজ এই প্লেয়ারগুলো তো আসলে স্টার্টিংয়ে আসার ওইভাবে সম্ভাবনা নাই, তবে তাদেরকে বেঞ্চ থেকে এসে পারফর্ম করতে দেখা যেতে পারে। তারা যদি বেঞ্চ থেকে এসে অন্ততপক্ষে 30 মিনিট পায়, 25 মিনিটস থেকে 30 মিনিটস এরকম যদি পায়, তাহলে তাদের কাছে বিশাল সুযোগ। এই সময়টা একটা কম্পিটিটিভ ম্যাচে অনেক বড় একটা সুযোগ বলে আমি মনে করতেছি, কারণ 30 মিনিট কিন্তু কম না। ম্যাচের মধ্যেই দেখা যায়, অনেক সময় দেখা যায় যে 30 মিনিটস 25 মিনিটস অনেক তাড়াতাড়ি চলে যাইতেছে, কিন্তু একটা যে প্লেয়ারটা মাঠের মধ্যে থাকে তার কিন্তু এই সময়ের ভেতরে অনেক কিছু করারই থাকে বলে আমি মনে করতেছি। যদি তাদের মধ্যে থেকে নতুন যারা আছে এদের মধ্যে থেকে কেউ একজন যদি অন্ততপক্ষে একটা হাফ পেয়ে যায়, আমার কাছে মনে হয় যে তার কাছে এটা বিশাল একটা সুযোগ হবে, এবং ওই সুযোগটাকে যদি যথাযথভাবে কাজে লাগাতে পারে তাহলে সামনের পথগুলো সুগম হবে। যথেষ্ট পরিমাণ ওয়ার্কিং মুডে দেখা যাইতেছে প্রত্যেকটা প্লেয়ারকে, ট্রেনিং সেশনের যেই ছবিগুলো সামনে আসে, তাছাড়া অন্যান্য যে নিউজগুলো দেখলাম সবগুলো দেখেই যথেষ্ট পরিমাণ উৎসাহিত এবং পরিশ্রমী অবস্থায় দেখা যাইতেছে, যেটা অবশ্যই প্রত্যাশিত। তারা তাদের পরিশ্রমকে সঠিকভাবে ম্যাচের মধ্যে কাজে লাগাবে, এটাই হইতেছে সবথেকে বড় প্রত্যাশার বিষয়। বিশেষ করে যারা ইয়াং আছে তাদেরকে নিয়ে তো আমি আমার পূর্বের ভিডিওগুলোতেও কথা বলছি, এখনও বলতেছি যে তারা যদি অন্ততপক্ষে একটা প্লেয়ার একটা হাফ পেয়ে যায়, তাহলে এই জায়গাটাকে যদি সে কাজে লাগাতে না পারে, তাহলে সামনের দিকে গিয়ে তার জায়গা পাওয়ার স্কোয়াডে জায়গা পাওয়ার সম্ভাবনা অটোমেটিক্যালি কমে যাবে বলে আমি মনে করছি। তো লিওনেল মেসির সাথে খেলা কিংবা লিওনেল মেসির সাথে একই সাথে মাঠের মধ্যে থাকতে পারা, এটা আসলে তাদের কাছে যেমন অনেকটাই স্বপ্নের মতো, ঠিক তেমনই তারা অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে বলে আমি মনে করতেছি। তাছাড়া ড্রেসিং রুম তারা শেয়ার করতেছে, ট্রেনিং গ্রাউন্ডে তারা একসাথে মানে রানিং করতেছে, একসাথে মানে তাদের কাজগুলা সম্পন্ন করতেছে, ওই জায়গাগুলাও যথেষ্ট পরিমাণ ব্যবহারযোগ্য শেখার ক্ষেত্রে। তো সেগুলার দেখা মাঠের মধ্যে পাওয়া যাবে কি না সেটা হবে প্রশ্ন, কারণ সব কিছু মানে প্র্যাকটিস তো নিজেকে প্রস্তুত করার যে এই প্রক্রিয়াটা সেটা যে শুধু ট্রেনিংয়ের মাধ্যমেই হয় সেটা না, ট্রেনিংয়ের বাইরেও অনেক সময় দেখা যায় যে পরামর্শ কিংবা কথা বলার একটা ডিসকাশনের মধ্য দিয়ে অনেক কিছু মানে গেইন করা যায়, যেগুলোর সঠিক ব্যবহারের মধ্য দিয়ে নিজেকে সঠিকভাবে উপস্থাপন করা যায়। এবং ইয়াং প্লেয়ারদের জন্য এটা হবে সবথেকে বড় একটা বিষয়, যে তারা যে এখন যে সুযোগ পাইতেছে কিংবা স্কোয়াডে আছে, এই স্কোয়াডের মধ্যে একদম সিনিয়র প্লেয়ার লিওনেল মেসি, নিকোলাস ওতামেন্ডি, এই যে প্লেয়ারগুলো আছে তাদের কাছ থেকে তারা যথেষ্ট পরিমাণ জানতে পারবে, শিখতে পারবে। তাছাড়া অন্যান্য যে প্লেয়ারগুলো আছে এরাও তো তাদের জন্য সিনিয়র, তারাও যথেষ্ট লম্বা সময় থেকে এই দলের সাথে আছে। সবার কাছ থেকে যদি তারা পরিপূর্ণভাবে জানার আগ্রহ মানে জানতে পারে, শিখতে পারে, তাহলে দেখা যাবে যে এই টিমের সাথে শ্যুট করতে পারা তাদের জন্য অসম্ভব কোনো কিছু হবে না, সহজই হবে। আমার কাছে মনে হয় যে নিকোপাস এবং এচেবেরি এই যে প্লেয়ারগুলো আছেন এরা তো আসলে ভবিষ্যৎ। এখানে লিওনেল স্কালোনিও তিনি এই প্লেয়ারগুলো নিয়ে কথা বলছেন। তো এদেরকে সঠিকভাবে ব্যবহার করতে পারাটা এবং তাদেরকে সঠিক ট্র্যাকে রাখতে পারাটা হবে অনেক বড় একটা অপরিহার্য বিষয়। আমার কাছে মনে হয় যে তারা যদি তাদের মানসিকতা ধরে রাখতে পারে, তাহলে তারা আসলে বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা কমে যাবে। আর আর্জেন্টিনার মতো টিম কিংবা আর্জেন্টিনার মতো যে ম্যানেজমেন্ট আছে, এইখানে আসলে কোনো ট্যালেন্টের যে অপচয় হবে সেটা বলার সুযোগ নাই।
এখানে যে কোনো উপায়েই হোক তারা এটাকে কাজে লাগাবে, এটা তো বলতেই হবে। আর এটা যে তাদের ভেতরে আছে এই জন্যই তারা বিশ্ব চ্যাম্পিয়ন, সেটা মানে বলতেই হবে। কারণ লিওনেল স্কালোনি যেই টিমটা গঠন করছেন, যেই টিমটা বিশ্বকাপ জিতলো, আসলে আমি পেছনের দিকে যাইতে চাইছি না, তবে কথার মধ্যে দিয়েই চলে আসছে। লিওনেল স্কালোনি যে টিমটা গঠন করলেন, এই টিমটা আসলে কেউ কি গঠন করে দিছেও নাকি এটা গঠন করাই ছিল? কোনোভাবেই না। উনি খুঁজে খুঁজে প্লেয়ারগুলো বের করে আনছে। এটা কেন সম্ভব হয়েছে? ম্যানেজমেন্টের যে পরিপক্ক সিদ্ধান্ত কিংবা তাদের মধ্যে যে ভারসাম্য, ওইগুলো ঠিকঠাক মতো রক্ষা করতে পারছে বলেই তো এরকম টিম গঠন করা সম্ভব হয়েছিল। এবং ওই টিমটা গঠন করার মধ্যে দিয়েই তো আসলে পরবর্তীতে ইতিহাস হয়ে গেছে, সেটা সবারই জানা। আমি আর পেছনের দিকে যাইতেছি না। আগামীকালকে ভোরে আর্জেন্টিনা মাঠে নামতেছে, লিওনেল মেসিকে দেখা যাবে। এবং ইয়াং যে প্লেয়ারগুলো আছে তাদের জন্য শেখার অনেক বড় একটা সুযোগ তৈরি হইতেছে। তারা কতটুকু নিতে পারবে না পারবে এবং নিজেদেরকে কতটুকু পরিমাণ প্রমাণ করতে পারবে, সেইটাই তাদের সামনের সময়গুলো নির্ধারণ করবে। আসলে সামনে যে ওয়ার্ল্ড কাপের, আমি বিশেষ করে সামনে ওয়ার্ল্ড কাপের যে স্কোয়াডটা আসতেছে ওইটার দিকে অনেক বেশি পরিমাণ নজর দিয়ে আসি। কারণ এইখানের মধ্যে আসলে ইয়াং কারা ঢুকতেছে, নতুন কারা ঢুকতেছে, এইটা হবে গিয়ে অনেক বড় একটা দেখার বিষয়। আর এইটার সিদ্ধান্তটা এখন থেকেই শুরু হবে। কারণ এখন যারা সুযোগ পাইছে এচেবেরিকে এখন টিমে নিয়ে আসা, আর নিকোপাস কিংবা কার্বনি এদেরকে যে এখনই দলের মধ্যে নিয়ে এসে চিন্তা করাটা, এটা কিন্তু ছোটো কোনো বিষয় না। আমার কাছে মনে হয় যে এদেরকে নিয়ে বৃহৎ পরিকল্পনা আছে এবং এদের মধ্যে থেকে কেউ একজনকে কোনোভাবেই কি স্কোয়াডে ঢুকানো যায় কি না, তাদের মধ্যে ওই ধরনের স্পিরিট তৈরি হয় কি না। অবশ্যই স্পিরিট তৈরি করাই হচ্ছে উদ্দেশ্য, তবে তারা তাদের স্পিরিটের প্রমাণ দিতে পারে কি না ওইগুলোর উপরে ডিপেন্ড করবে তারা স্কোয়াডে জায়গা পাবে কি পাবে না। আর তাছাড়া যারা প্লেয়াররা আর্জেন্টিনা বর্তমানে আছে, মানে যারা ইতিমধ্যেই প্রুভেন বা নিজেকে প্রমাণ করে ফেলছে, তারা তো তাদের জায়গা তো আসলে এখনই এসেই আহ, মানে এই যে নতুন প্লেয়ার আছে এরা আসলে সরাতে পারবে না। কারণটা অসম্ভব না, তবে অনেক কঠিন। মানে এক কথায় বলা যায় যে পারবে না। কারণ যে প্লেয়ারগুলা মানে আর্জেন্টিনা বর্তমানে টিমটা মানে টিমটাকে ধরে রাখছে, এদের মধ্যে কোনোভাবে যদি ফাটল দেখা যায় কিংবা কোনো একটা প্লেয়ারকে সরানো হয়, তাহলে আর্জেন্টিনা কোনোভাবে সলিডলি মাঠের মধ্যে কাজ করতে পারবে বলে আমি মনে করি না। সেক্ষেত্রে আসলে অনেক ধরনের বাধার সম্মুখীন হবে। তবে নতুন যারা আছে তাদেরকে নিয়ে ম্যানেজমেন্ট অবশ্যই চিন্তা করতেছে। এবং যারা সিনিয়র আছে তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তারা যদি সেগুলা আয়ত্ত করতে পারে এবং এগুলার অ্যাপ্লাই যদি মাঠের মধ্যে ঘটাতে পারে, সেক্ষেত্রেই দেখা যাবে যে তাদের পথ অনেকটাই খুলে গেছে এবং পথ সহজ হয়ে গেছে। লিওনেল স্কালোনি অবশ্যই পজিটিভ মাইন্ডেড। কারণ তিনি যার মধ্যে পটেনশিয়ালিটি দেখেন, যে আসলে কিছু দিতে পারবে কিংবা যার মধ্যে ইনস্ট্রাকশন ফলো করে ওই ইনস্ট্রাকশনে যথাযথ এক্সিকিউশন ঘটানোর মতো মেন্টালিটি আছে, ওই প্লেয়ারটাকে তিনি সবসময় প্রেফার করতে চান। সেটা কিন্তু আগেও দেখা গেছে এবং বর্তমান সময়ে সেটা ঘটবে বলে আমি মনে করতেছি। লিওনেল স্কালোনি যতদিন আসেন এই টিমের সাথে, এই বৈশিষ্ট্যের দেখা সব সময় পুনরাবৃত্তি হবে বলে আমি মনে করছি। তো আগামীকালকে ভোরে ম্যাচ আছে, এটার জন্য অবশ্যই টিম প্রস্তুতি নিচ্ছে। সঠিক সময়ে ম্যাচটা অনুষ্ঠিত হবে। লিওনেল মেসিকে টিমের সাথে দেখার জন্য অবশ্যই অধীর আগ্রহে সবাই বসে আছে বলে আমি মনে করছি। আর টিম একটা ভালো খেলা উপহার দিবে, টিম ওয়ার্কের মধ্য দিয়ে ভালোভাবে ম্যাচ শেষ করতে পারবে এবং ইনজুরি ফ্রি থেকেই প্রত্যেকটা প্লেয়ার পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নিবে, এই প্রত্যাশাই রাখতেছি।